নমস্কার। আমি দীপ্তেন ঘোষ। আমি আইআরডিএ দ্বারা স্বীকৃত বা বলতে পারেন আইআরডিএ রেজিস্টার্ড একজন কম্পোজিট ইন্স্যুরেন্স এজেন্ট অ্যান্ড অ্যাডভাইজার। আমি জীবন বীমা করে থাকি, আমি স্বাস্থ্য বীমা করে থাকি এবং আমি সাধারণ বীমা অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্সও করে থাকি। যেটা বলছিলাম, আজকে আমরা আলোচনা করব বাড়ি বীমা নিয়ে। তো আইআরডিএ এই বাড়ি, এই ব্যাপারটা কি, তার সংজ্ঞা কি, কি বলছে একবার আমরা দেখে নিই। আইআরডিএ এর যে সংজ্ঞা সেই অনুযায়ী বাড়ি মানে হচ্ছে চারটে দেয়াল থাকবে এবং একটি ছাদ থাকবে, যেখানে মানুষজন বসবাস করেন বা কোনো ভাড়াটেও থাকতে পারে, এবং যেখানে ওই বাড়িটি কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে না, অর্থাৎ কোনো কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা হচ্ছে না। তো বাড়ি তো শুধু খালি বাড়ি থাকলেই হবে না, বাড়ির মধ্যে তো অনেক আসবাবপত্র আছে। তো কি হয়, জীবন বীমা মতো যেমন আমরা আমাদের একটা বেসিক কভার নিই, তারপর আমরা কিছু অ্যাড অন নিই, বাড়ির ক্ষেত্রেও কি হয়, বাড়িতে দুটো ভাগ আছে। একটা হচ্ছে স্ট্রাকচার, মানে বাড়ির যে কাঠামো, আর একটা হচ্ছে বাড়ির ভেতরের যে মালপত্র রয়েছে, খাট, বিছনা, আলমারি, টিভি, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, কত কি রয়েছে। এইটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ বস্তু, মানে হচ্ছে আসবাবপত্র, রান্নাঘরের সমস্ত যন্ত্রপাতি সামগ্রী, আলমারি, ওয়াশিং মেশিন, এসব। আরেকটা হচ্ছে মূল্যবান বস্তু, যেমন আপনার কাছে উচ্চমূল্যের গয়না থাকতে পারে, সিলভার ওয়ার থাকতে পারে, পেন্টিং, দামি পেন্টিং থাকতে পারে, ইত্যাদি। এখন দেখা যাক এই বাড়ি বীমা ব্যাপারটা কি করে হয়। আমি এই বাড়ির যে সংজ্ঞা বা ডেফিনেশন আমি ইংরেজিতেও এখানে দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখতে পারেন। যারা বাংলা কেউ বললে বুঝতে পারেন কিন্তু পড়তে পারেন না, লিখতে পারেন না, তাদের জন্য এটা ব্যবহৃত হয়েছে। এই যে বাড়ি বীমা, তার মানে আমি যেটা বললাম দুটো পার্ট, একটা হচ্ছে বাড়ির স্ট্রাকচার, আর একটা হচ্ছে কন্টেন্ট, যে দ্রব্য বাড়ির মধ্যে আছে। তো এই বাড়িটাকে থাকলে বিভিন্ন কারণে আমার বাড়ির মধ্যে বিপদ আসতে পারে। কি কি বিপদ? আগুন সম্পর্কিত বিপদ হতে পারে, ধরুন আপনার বাড়ির মধ্যে আগুন লেগে গেল, বা পাশের বাড়িতে আগুন লেগেছে বা কোথাও লেগেছে, সেই আগুনটা ছড়িয়ে আপনার কাছে আসতে পারে। প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, ঝড়, ঘূর্ণিঝড় আজকাল তো অহরহ লেগেই আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা তো একটা খুব সাধারণ ঘটনা। ভূমিকম্প হতে পারে, আপনারা দেখেছেন এই রিসেন্ট পাস্টেই কত বড় বড় ভূমিকম্প হয়েছে। আবার দাঙ্গাও হতে পারে, এই যেমন এখন এই ভোটের একটা আবহাওয়া চলছে, মারপিট দাঙ্গাদাঙ্গি হচ্ছে, তার দ্বারাও আপনার বাড়িটা ক্ষতি হতে পারে। ধরুন কেউ একটা ইট বা ঢিল ছুড়লো, আপনার বাড়ির কাঁচ ভেঙে গেল বা কেউ একটা ক্ষতি হলো। আবার এরকম হতে পারে যে আপনার বাড়িটা এমন একটা জায়গা, সেটা হয়তো একটা লো ল্যান্ড, একটা নিচু এরিয়াতে, বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে, জল জমে গেল এবং সেই জল বাড়িতে একটা উচ্চতা পর্যন্ত এলো এবং আপনার অভূতপূর্ণ ক্ষতি হলো, সেরকম বিপদ হতে পারে। বা হতে পারে এরকম যে আপনার বাড়ির মধ্যে চুরি বা ডাকাতি হয়ে গেল, এরকম ধরনের ঘটনাও ঘটতে পারে। আবার এরম হতে পারে বাড়ির ভেতরে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, ধরুন একটা ইলেকট্রিসিটি রিলেটেড বৈদ্যুতিক যন্ত্রের কোনো একটা ক্ষতি হলো। আর আমি যেটা বলছিলাম, কোনো কারণে ঝড়ে কাঁচ, বাড়ির কাঁচ ভেঙে গেল, বা একটা কোনো বাড়ির ভেতর জিনিসের ক্ষতি হলো, এরম ধরনের হতে পারে। এই সমস্তগুলোকে যে বীমা কোম্পানিরা আছে তারা কভার করে, মানে এই যে বিপদ বা পেরিল বলে, এটাকে কভার করে, সেই রিস্কটা তারা নেয় একটা প্রিমিয়ামের পরিবর্তে। কিন্তু কতকগুলো ব্যাপার আছে যেগুলো বীমা কোম্পানি কভার একদম করে না, সেটা আচ্ছাদিত করে না। সেগুলো কি? ধরুন যুদ্ধ লেগে গেল, বা কোনো একটা পারমাণবিক একটা কিছু ঘটনা ঘটলো, একটা বিস্ফোরণ হলো,
সেটাকে কভার করা হলো না। আর কেউ যদি ইচ্ছে করে বাড়ির নিজের কোনো ক্ষতি করে, ইচ্ছাকৃত ক্ষতি, সেটাকেও কভার করে না। আবার কি হয় যে আমরা নিয়মিত ব্যবহার করছি, যেটাকে আমরা বলি নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার, তার জন্য কিছু সামান্য ক্ষতি হতে পারে, কিন্তু বীমা কোম্পানি সেটাকে কভার করে না। সুতরাং এই তিনটে যে ব্যাপার বললাম, এগুলোকে কভার করে না। এছাড়া আর সমস্ত রকমের দুর্ঘটনাকে কভার করে। জীবরোধের কথা আমি আপনাদের বললাম। এবার আপনারা চলুন একটু দেখে নিই, এইটাই আমি আবার ইংরেজিতে আপনাদের এখানে দিয়ে দিয়েছি, আপনারা একটু স্ক্রিনে দেখে নিতে পারেন। এবং এর মধ্যে রেলিভেন্ট ব্যাপারটা কি যে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, ফায়ার বা অ্যালাইড পেরিলস যেটা আছে, এগুলো হচ্ছে মানে কোর রিস্কের মধ্যে পড়ে, এগুলো হতেই পারে একটা যে কোনো সময়। কিছু কিছু আছে ন্যাচারাল ক্যালামিটিস, এটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হয় তার জন্য ঘটনাগুলো ঘটতে পারে। যেমন ওয়াটার রিলেটেড ড্যামেজ, সেটা বেসিক্যালি আপনার মনসুন মানে বর্ষার সময় ঘটতে পারে। আর বাগলারি বা থেফট, সেটা হচ্ছে বাড়িটাকে তো আর কেউ চুরি করে ডাকাতি করে নিয়ে যেতে পারবে না, বাড়ির ভেতরে যা সামগ্রী রয়েছে সেগুলোকে নিয়ে যেতে পারে, তার জন্য এটাকে কভার করে। এই ক্ষেত্রে আপনাকে একটা কথা বলে রাখি, বাড়ি বিমাতে জমিটা কিন্তু রিস্কে কভার করা থাকে না। বাড়ি যে জমিটার উপর বাড়িটা হয়েছে, শুধু বাড়িটা, তার স্ট্রাকচারটা এবং তার ভেতরে যে কন্টেন্ট রয়েছে। এবার আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। যদি আমরা আমাদের বাড়িটা বিমার আওতায় আনতে চাই, তাহলে কি করতে হবে? তো তার মানে আপনাকে কিছু তথ্য দিতে হবে বিমা কোম্পানিকে বা বিমার জন্য যা আছে তাই এজেন্টকে। সেই তথ্যগুলো যেরকম হচ্ছে যে আপনি যিনি বিমা করবেন, যে যার নামে বাড়িটি আছে, তার নাম, ঠিকানা। আপনি হয়তো অন্য জায়গায় থাকেন, আপনার বাড়ি একটা অন্য জায়গায় রয়েছে, একটা ঠিকানায় থাকেন, আর আপনি যে সম্পত্তিটাকে আপনি বিমার আওতায় আনতে চাইছেন সেটা হয়তো আরেকটা জায়গা। সুতরাং অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি, সম্পত্তির ঠিকানাটাও দিতে হবে। এছাড়া যদি ফ্ল্যাট বাড়ি হয়, কত নম্বর তল, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফ্ল্যাট নাম্বার, এই ডিটেল দিতে হবে। এছাড়া আপনাকে যেটা দিতে হবে যে আপনার ফ্ল্যাট বা বাড়ি, তার টোটাল সুপারবিল্ট এরিয়া কত, এটা আপনি স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটারে দেবেন। তাহলে বোঝা যাবে যে টোটাল সুপারবিল্ট এরিয়া অনুযায়ী বিমা কোম্পানি তখন ওটাকে ক্যালকুলেট করতে পারবে যে কতটা প্রিমিয়াম হতে পারে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন ওই কনস্ট্রাকশনের জন্য যে ভ্যালুটা দেবেন, যে পার স্কোয়ার ফিটে এত দেবেন, অনেক এজেন্ট বলে থাকেন যে আপনার যদি বাড়ির কিছু হয় আর আপনি যদি বিমা করে থাকেন, মার্কেট ভ্যালু অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। ওই ভুলে কখনো পা বাড়াবেন না। এটা মার্কেট ভ্যালু অনুযায়ী দেওয়া হয় না, এটাকে দেওয়া হয় রিইনস্টেটমেন্ট ভ্যালু হিসেবে। আপনাদের ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। রিইনস্টেটমেন্ট ভ্যালু হচ্ছে যে বাড়িটাকে যখন তৈরি করা হয়েছিল তার একটা কনস্ট্রাকশন কস্ট ছিল, তার যে স্ট্রাকচার। ধরুন আজকের বাজারে আপনার বাড়ির বা ফ্ল্যাটের মূল্য হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে ধরুন 5,000 টাকা, কিন্তু বাড়িটা তৈরি করতে গিয়ে 5,000 টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচা হয়েছে তা তো নয়, তার স্ট্রাকচারটা করতে গিয়ে হয়তো 1,800 টাকা, 2,000 টাকা খরচা হয়েছে। সুতরাং আপনি যখন বিমা করাবেন, আপনাকে 1,800 বা 2,000 টাকা যে কনস্ট্রাকশন ভ্যালু আছে তার উপরে দিতে হবে। ধরুন আপনার কাছে যদি 1,000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট থাকে এবং আপনি যদি 2,000 টাকা পার স্কোয়ার ফিটে আপনি যদি দিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন ওই আপনার হচ্ছে 20 লাখ টাকার মতো ভ্যালু দাঁড়াচ্ছে স্ট্রাকচারের। সেটাই আপনাদের একটু পরিষ্কার করে দিলাম। এছাড়া আপনার যে কন্টেন্টগুলো রয়েছে বাড়ির মধ্যে, সেগুলো আপনাকে দিতে হবে। যেমন হচ্ছে আপনার কাছে বৈদ্যুতিক অথবা ইলেকট্রনিক্স পণ্য রয়েছে, যেমন ওই টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ইত্যাদি। আপনার কাছে ধরুন বাড়ির জানলা রয়েছে, ফিক্সড গ্লাস রয়েছে, অনেক বাড়িতে থাকে যেটা জানলায় লাগানো আছে, বা স্যানিটারি ফিটিংস আছে, সেগুলো আপনি দিতে পারেন, তার ভ্যালু কত হতে পারে। বাড়ির যে আসবাবপত্র রয়েছে, যেমন হচ্ছে বিছানা, সোফা সেট, চেয়ার, টেবিল ইত্যাদি আপনি দিতে পারেন। কোনো যদি আপনার কাছে মূল্যবান বস্তু থাকে, যেটা আপনাদের বলছিলাম আগে,
যে ধরুন সোনার উপর গহনা রয়েছে, কোনো দামি পাথর রয়েছে, অলংকার রয়েছে, দামি পেন্টিং রয়েছে, সেগুলো যদি আপনি কভার করাতে চান আপনি তার ভ্যালু বসাতে পারেন। এবং রান্নাঘরে আপনার যে বিভিন্ন রান্নাঘরের যন্ত্রপাতি রয়েছে বা বাসন কোসন রয়েছে, আপনার কাছে বাড়িতে আলমারিতে অনেক পোশাক রয়েছে, তার যত ভ্যালু হবে আপনি দিতে পারেন। এবার আমি আসবো আরো কতগুলো কভারে, যেটার জন্য আপনি যদি একটু এক্সট্রা প্রিমিয়াম দেন আপনি কভারটা পেতে পারেন, এবং যেগুলো সত্যিই খুব মূল্যবান কভার। সেটা হচ্ছে যে ধরুন আপনার বাড়ির একটা কোনো ক্ষতি হলো এবং আপনার বাড়িটা আপনি ভাড়ায় দিয়ে রেখেছিলেন, তো ওই ক্ষতির জন্যে কোনো একটা ধরুন ন্যাচারাল ক্যালামিটি হলো কোনো কারণে, ওই ভাড়াটা আর থাকতে পারলো না, বাড়ি ছেড়ে চলে যেতে হলো। তাহলে ক্ষতিটা কার হলো? বেসিক্যালি বস্তুত আপনি বাড়িওয়ালা, আপনার ক্ষতি হলো, আপনার হলো লস অফ রেন্ট। আপনি ওই লস অফ রেন্টও কভার করতে পারেন। এবং বিমা কোম্পানি এক একজন এক রকমের লিমিট দিয়েছে। জেনারেলি এটা 6 লাখ টাকার লিমিট থাকে লস অফ রেন্ট। যখন এরকম ক্ষতি হয় তার জন্যে আপনি যে ভাড়ার ক্ষতি হলো, যে ভাড়াটা আপনি রোজগার করতে পারলেন না, সেই জন্য বিমা কোম্পানি তার ক্ষতিপূরণ দেয়। তার একটা সর্বোচ্চ লিমিট হচ্ছে 6 লাখ টাকা। এবার মনে করুন আপনার বাড়িটা ভাড়ায় নেই, কিন্তু আপনার এই বাড়িটার কোনো একটা ক্ষতি হলো, আপনি একটা এমন ক্ষতি হলো আপনি বাড়িতে থাকতে পারছেন না, আপনাকে একটা অন্য কোথাও গিয়ে থাকতে হবে। সেখানেও আপনার একটা বিকল্প বাসস্থানের জন্য বিমা কোম্পানি এই রিস্কটাও কভার করে। সেখানেও ওই 6 লাখ টাকা বা আশেপাশে ভ্যালুর মতো আপনি কভার করতে পারেন। তারপরে ধরুন আপনার বাগান আছে বাড়ির লাগোয়া, সেখানে আপনার গাছপালা রয়েছে, দামি গাছপালা রয়েছে, ফুল টুল রয়েছে, সেখানেও 1 লক্ষ টাকা মতো, বা এটা বিমা কোম্পানি অনুযায়ী নির্ভর করে, জেনারেলি এটা 1 লক্ষ টাকা মতো আপনি কভার করতে পারেন। আপনার বাড়িতে কাজের লোক রয়েছে, একটা কোনো ঘটনা ঘটলো, সেই ঘটনার সময় ধরুন কাজের লোকের কোনো বিপত্তি হলো, তার একটা কোনো বিপদ হলো, তার একটা চোট পৌঁছলো, যেটাকে আমরা বলি থার্ড পার্টি, সেটাকেও আপনি কভার করতে পারেন আপনি যদি ইচ্ছে করেন। যে তাদের জন্য আপনি, বিমা কোম্পানি এক একজন এক রকম বলে, জেনারেলি এটা সর্বোচ্চ 50,000 টাকা হয়ে থাকে। এবার মনে করুন আপনার বাড়িতে চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, এর তালা চাবি এগুলোকে কেউ ভেঙে, যেটা আমরা বাংলারি বলে থাকি, করে চুরি করলো, তার জন্য আপনি কভার নিতে পারেন। সেটা অধিক ওই 50,000 টাকার মতো এক একটা বিমা কোম্পানি এক এক রকমের সীমা অনুযায়ী কভার করে, সেই কভার আপনারা নিতে পারেন। এবার ধরুন আপনার কাছে কিছু মূল্যবান দ্রব্যাদি রয়েছে, যেমন সেটাকে কভার করতে পারেন। আরো কতগুলো মূল্যবান জিনিস আপনার কাছে থাকতে পারে, সেটা হচ্ছে বাড়ির ভেতরে আপনার পোষ্য থাকতে পারে, কুকুর থাকতে পারে, বেড়াল থাকতে পারে, কোনো একটা ঘটনার জন্য তাদেরও ক্ষতি হলো, তারও কভার আপনি নিতে পারেন সর্বাধিক 50,000 টাকা পর্যন্ত। জেনারেলি এটা 50,000 টাকা, হয়তো কম বেশি হতে পারে। আপনি যদি মনে করেন যে না আমি এই কভারটাও রাখবো আমার তাদের সুরক্ষার জন্য, এই ক্ষতির জন্য আপনি এই কভারটা রাখতে পারেন। আপনার বাড়িতে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, ধরুন দলিল রয়েছে যেটা অরিজিনাল, বা কোনো একটা সার্টিফিকেট রয়েছে, বা আপনি হয়তো বাড়ির কোনো সদস্য, বা আপনি বিদেশে কোথাও কাজ করেন, তার জন্য আপনার কাছে ওয়ার্ক পারমিট যেগুলো অরিজিনাল রয়েছে, যেগুলো খুব ভ্যালু রয়েছে, তার জন্য আপনি কভার নিয়ে রাখতে পারেন। যদি ক্ষতি হয় সেটাকে রিইস্যু করানোর জন্য তো আপনার খরচ আছে, যে সংস্থা থেকে যারা ইস্যু করেছিল তার জন্য আপনি একটা কভার রাখতে পারেন 50,000 টাকা পর্যন্ত, বা বিমা কোম্পানি তার একটা লিমিট ঠিক করে, জেনারেলি এটা 50,000 টাকা। এতগুলো কথা আপনাদের আমি বললাম, তো আপনাদের একটা প্রশ্ন হবে, ভাই এত তো বললেন আপনি, কিন্তু কত খরচ হবে? আপনারা জানলে খুব অবাক হবেন। আমি আপনাদের, দেখুন স্ক্রিনে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। একটা ফ্ল্যাট দক্ষিণ কলকাতায় 125 স্কোয়ার মিটার, যেটা রাফলি ওই ধরুন 1340-50 স্কোয়ার ফিট মতো হবে, এবং তার ভ্যালু নেওয়া হয়েছে, যে স্ট্রাকচার ভ্যালু, সেটা হচ্ছে 30,000 টাকা পার স্কোয়ার ফিট, যেটা ওই ধরুন 2,500 টাকার আশপাশে, হয়তো 500-600 টাকা, 2,500 বা 600 টাকার আশপাশে পার স্কোয়ার ফিটের ভ্যালু হয়, তার উপর ক্যালকুলেট করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনের মধ্যে
যে আমি যদি অন্য জায়গায় ভাড়া চলে যাই, আমার যখন বাড়ির ক্ষতি হলো, তার জন্য এই বিমাটাতে 5 লাখ টাকার প্রভিশন রাখা হয়েছে। আমার বাড়িতে যে জানলায় গ্লাস ক্লাস রয়েছে বা স্যানিটারি ফিটিংস আছে বাথরুম টাথরুমে, সেখানে আমি 50,000 টাকা এখানে কভার রাখা হয়েছে। অ্যাডিশনাল লিভিং এক্সপেন্সেস, যেটা বললাম না, অন্যত্র গিয়ে যদি থাকতে হয়, তার জন্য তো একটা জীবন অতিবাহিত করার জন্য তো একটা খরচ আছে, সেই জন্যে এখানে 3 লাখ টাকার একটা প্রভিশন রাখা হয়েছে। আর এগুলো করার জন্য অটোমেটিক্যালি বিমা কোম্পানি একটা টেরোরিজম কভার দেয়, যেটা ক্যালকুলেট করে দেখা গেছে এখানে 43,50,000 টাকা। এবং হোম বিল্ডিং যে কভারটা, যেটা আমি স্ট্রাকচারের কথা বলছিলাম, যে রেটে নিয়েছি, ওই যে 30,000 টাকা পার স্কোয়ার মিটার, 125 স্কোয়ার মিটারের জন্য, 37,50,000 টাকা হিসেব করে বার করা হয়েছে এখানে। এছাড়া যে হোম বাড়ির ভেতরে যে বিভিন্ন কন্টেন্ট ছিল, সেগুলোর এখানে ভ্যালু মোটামুটি আসছে এখানে 6 লাখ টাকা। এই রকম পরিস্থিতিতে আপনি দেখুন, বেসিক যে প্রিমিয়াম অ্যামাউন্ট, এটা একটা পার্টিকুলার ইন্স্যুরেন্স কোম্পানির হিসেব, এটা কম বেশি হতে পারে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি অনুযায়ী। এটা 2,116 টাকা, এর সঙ্গে 18% জিএসটি অ্যাড হয়েছে করে 2,908 টাকা। তার মানে আপনি বুঝতে পারছেন, আমি যে প্রপার্টিটার কথা বলছি, এর বর্তমান যেটা মার্কেট ভ্যালু 7,500 টাকা প্রতি স্কোয়ার ফিট, এবং যদি ক্ষতি হয় তাহলে এত টাকা পেতে পারে। তাহলে আপনারা অনুমান করতে পারছেন কত লক্ষ টাকা এটা কভার করছে। মাত্র 3,000 টাকাও না, তার থেকে প্রায় 100 টাকা কম, 2,908 টাকায় এটাকে কভার করছে। এটা একটা বড় রিস্ক আপনি কভার করতে পারেন খুব ছোট খরচা করে। এটা কিন্তু একটা ভাববার মতো বিষয়, এবং আপনার বাড়িটার সুরক্ষা আপনি পেতে পারেন একটা সামান্য খরচা করে প্রতি বছরে। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই যখন ফ্ল্যাট কিনেছেন, দেখবেন কোন একটা ব্যাংক থেকে আর হয়তো আপনারা লোন নিয়েছেন, ব্যাংক বলছে, তাদের সঙ্গে তো ইন্স্যুরেন্স কোম্পানির টাই আপ থাকে, যে আপনি 10 বছরের জন্য বাড়ি বীমা নিয়ে নিন। আপনাকে বলা হলো যে আপনি 20,000 টাকা দিয়ে দিন, 10 বছরের জন্য আমি কভার করে দিলাম। আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে এটা না নেওয়া, আপনি 1 বছরের জন্য নিন। ব্যাংক আপনাকে বাধ্য করতে পারে না 10 বছরে নেওয়ার জন্য। আমি বলছি কেন আপনি 10 বছরের জন্য নেবেন না। আপনি ধরুন 20,000 টাকা একসঙ্গে দিয়ে দিলেন 10 বছরের জন্য, কিন্তু 1 বছরের যদি প্রিমিয়াম ক্যালকুলেট হয় মোটামুটি 2,000 টাকা। তো প্রথম বছরে আপনি যে রিস্কটা কভার করছে ইন্স্যুরেন্স কোম্পানি, তার জন্য প্রিমিয়াম হয় 2,000 টাকা, কিন্তু 10 বছরের টাকা ওরা নিয়ে রেখে দিয়েছে। তা আমি, তার মানে কি হলো, 18,000 টাকা আমি এই বছরের জন্য আমি এক্সট্রা অলরেডি খরচা করে বসে আছি, যেটা আপনার তো কোনো কাজেই লাগলো না। টাকাটা আপনার কাছে থাকলে এই 18,000 টাকা আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিটও করতেন, তাহলে 6.5% রেটে ইন্টারেস্ট পেতে পারতেন, কিন্তু সেটা আপনি পেলেন না, যেহেতু টাকাটা দিয়ে দিয়েছেন। আর ইন্স্যুরেন্স কোম্পানি কি করলো, আপনার টাকাটাকে নিয়ে ওরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে তার থেকে কিছু রোজগার করবে। আপনাকে যদি এজেন্টরা বলেও থাকে যে আপনি 10 বছরে নিয়ে নিন, এছাড়া আরেকটা ক্ষতি হয়। ধরুন আজকের ডেটে আপনার যেভাবে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ক্যালকুলেট করলো, তার মানে স্ট্রাকচারের একটা ভ্যালু নিয়েছে, কন্টেন্টের ভ্যালু নিয়েছে। অনেক ক্ষেত্রে দেখেছি এইটাকে শেয়ার করা হয় না কাস্টমারের সঙ্গে, বা যার বাড়ি ইনসিওর্ড, যে ডিটেলটা কি। হ্যাঁ, আপনার বাড়ি কভার আছে ইন্স্যুরেন্স, কিন্তু আপনি আদৌ জানতে পারছেন না। তো আজকের ডেটে ধরুন 2,000 টাকা পার স্কোয়ার ফিট হয়তো আপনার রিকনস্ট্রাকশন ভ্যালু, যেটাকে বলছি রিইনস্টেটমেন্ট ভ্যালু। আজ থেকে 10 বছর বাদে কি সেটা থাকবে? সেটা তো অনেক বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে। যদি আজ থেকে 10 বছর বাদে ধরুন আপনার যে প্রিমিয়ামটা দিয়েছেন ওই 10 বছরের পিরিয়ডের জন্য ভ্যালিড আছে, একটা কিছু ঘটনা ঘটলো, তখন কিন্তু ওই আপনি
তখনকার কনস্ট্রাকশন রেটের ওপরে ক্ষতিপূরণ পাবেন না। আপনার যেটা বিমা করা ছিল আগে, ওই 2,000 টাকা পার স্কোয়ার ফিট তার উপরেই আপনি পাবেন, বা যে টাকাটা ছিল, সেটা একটা ক্ষতি নয়। আমার সাজেশন হচ্ছে আপনারা 1 বছরের ইন্স্যুরেন্স করুন, আর পরের বছর ইন্স্যুরেন্সের জন্য অটোমেটিক্যালি বিমা কোম্পানির থেকে আপনার কাছে রিনিউয়াল নোটিশ চলে আসবে। আজকের ডেটে আপনি যে যে কন্টেন্টকে কভার করছেন, কালকে বা পরবর্তী বছরে আপনার হয়তো মনে হতে পারে আমি একটু বেশি কভারেজ নেব, বা আমার হয়তো অতটার দরকার নেই, বা আমি হয়তো ওই পার্টিকুলার দ্রব্য বা মেটেরিয়ালটার জন্য কভারেজ নিয়েছিলাম, অ্যাকচুয়ালি লাগবে না, ওগুলো অনেক পুরনো হয়ে গেছে, ক্লেম করলে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করলে আমি সেরকমভাবে কিছু পাবো না। তো আপনি আপনার মত পাল্টাতে পারেন, সেই অনুযায়ী আপনি পরবর্তী বছরে বীমা করাতে পারেন, কিন্তু 10 বছরের একসঙ্গে নিয়ে নিলে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না। একটু ভেবে দেখবেন। এগুলো আমার যা সামান্য নলেজ আছে এবং যা এক্সপিরিয়েন্স আছে তার বেসিসে আপনাদের বললাম। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আমি নিয়ে আসবো, যদি আপনার কোনো দাবি থাকে, ক্লেম থাকে, তো সেটাকে ক্লেম কি করে ইন্টিমেট করতে হয়, জানাতে হয় ইন্স্যুরেন্স কোম্পানি, এবং তারপরে কি করে প্রসেস করাতে হয়, অ্যাপ্রুভ করাতে হয়, সেটেলমেন্ট করাতে হয়, সেসব নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নমস্কার।